My dear students, welcome back. I am Dilip from DKT English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অপেক্ষা করছো যে কখন স্পোকেন ইংলিশের ক্লাসটা শুরু হবে, গ্রামার সহ। হ্যাঁ, আজকে হচ্ছে সেই স্পোকেন ইংলিশের ক্লাস, স্পোকেন ইংলিশ উইথ গ্রামার। আমি কিভাবে করাচ্ছি তোমাকে কিন্তু বুঝতে হবে, যেহেতু একসাথে গ্রামার, ট্রান্সলেশন, স্পোকেন ইংলিশ সবগুলো বোঝানো হচ্ছে, সেহেতু এখানে একটু মিক্সিং অবস্থা চলে আসবে, ধারাবাহিকতা হয়তো থাকবে। অর্থাৎ ধারাবাহিকতা বলতে ডায়লগের মতো তেমন কিছু থাকছে না। এক এক জায়গায় অর্থাৎ এক এক পরিস্থিতিতে তোমাকে এক একটা জিনিস শিখতে হচ্ছে। আর সেই জন্য কি দরকার? মনোযোগ দরকার। আমি তোমাদেরকে আরো শিখিয়ে দিচ্ছি এই ধরনের সেন্টেন্স গুলো কিভাবে তুমি অন্য সিচুয়েশনে ব্যবহার করবে। সুতরাং আমার মনে হয় কি, কোন রকম স্কিপিং করা ছাড়া যদি তুমি পুরো ভিডিওটা ওয়াচ করো, তাহলে ভিডিও ম্যাটারটা ভালোভাবে ওয়াচ করতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে এবং সেটাকে ইউজ করতে পারবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আগে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারপর এটা থাকো, তারপর ভালো লাগলে তুমি আমার সঙ্গে থেকে শিখতে পারো। আর যদি ভালো না লেগে থাকে, চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করো। তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে শুরু করছি স্পোকেন ইংলিশ উইথ গ্রামার। ট্রান্সলেট the following sentence into Bengali and write what kind of parts of speech the underlined words are. এখানে sentences দিয়ে অর্থাৎ নিচের বাক্যগুলোকে বাংলায় অনুবাদ করো। নিচের বাক্যগুলোকে বাংলায় অনুবাদ করো এবং নিচে দাগ দেওয়া শব্দগুলো কোন পদ লিখো, পার্টস অফ স্পিচ। তাহলে এই এক্সারসাইজ থেকে তোমরা শিখতে পারবে বা জানতে পারবে এই যে আন্ডারলাইন করা আছে একটা সেন্টেন্সের মধ্যে, যে শব্দটা আন্ডারলাইন করা আছে এটা কোন পদ, অর্থাৎ কোন পার্টস অফ স্পিচ তোমাকে লিখতে হবে। তাহলে এখান থেকে তুমি অন্তত নিজেকে ভেরিফাই করতে পারবে বা যাচাই করতে পারবে যে পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমার কতটুকু ধারণা হয়েছে। তবে এটা প্রাইমারি পর্যায়ে, এটা প্রথম পর্যায়ে, এরপরে আরো আছে। আগে যেহেতু এর আগের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করেছিলাম, আর সে কারণে একটু বোঝার জন্য, যাচাই করার জন্য নিজেদেরকে এই এক্সারসাইজটা করা। দেখো, দে প্লে ক্রিকেট, একদম সহজ ট্রান্সলেশন, তারা ক্রিকেট খেলে। তাহলে প্রথমে আমি যদি চাই যে এটাকে বাংলায় অনুবাদ করে ফেলতে, সেটাও করতে পারি, বা এটা কোন পদ সেটাও লিখতে পারি। আমি প্রথমে এটাকে বাংলায় অনুবাদ করে ফেলছি, তারা ক্রিকেট খেলে। তাহলে এখানে কি হবে? তারা ক্রিকেট খেলে। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে তারা খেলে ক্রিকেট, তাহলে নিশ্চয়ই এখানে কোন একটা জিনিসের নাম বোঝাচ্ছে। সুতরাং এখানে ক্রিকেটটা কি হবে? এখানে হবে ক্রিকেটটা নাউন। ওকে, এবার নেক্সট, হি ইজ ভেরি ক্লেভার, সে খুবই চালাক, সে খুবই চালাক। এখন এই ভেরিটা কোন পদ? সে চালাক, এখানে সেটা হচ্ছে যে সাবজেক্ট, ক্লেভার, চালাক এটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আগে বসে সে অ্যাডজেক্টিভকে বিশেষভাবে বিশেষিত করছে বলে বা বিশেষভাবে কোয়ালিফাই করছে বলে এটা কি হবে? এটা হবে অ্যাডভার্ব। সুতরাং এটা অ্যাডভার্ব। তোমরা চাইলে আগে নিজেরা ভেরিফাই করতে চাইলে আগে সেন্টেন্স গুলো লিখে নিজেরা এখানে আনসারটা লিখে ফেলতে পারো। এখানে আনসার গুলো লিখে ফেললে তারপর তোমরা আমার সাথে ম্যাচ করতে পারো বা মিলাতে পারো তোমাদের কতটুকু শুদ্ধ হয়েছে। দেখো,
ভিডিওটা একটু পজ করে তারপর এগুলো লিখে নাও, লিখে তারপর ভেরিফাই করো। দেখো এই 10টা আছে এখানে, এই 10টা আগে নিজেরা ভেরিফাই করো, তারপরে আমার সাথে ম্যাচ করো যে তোমাদের কতটুকু শুদ্ধ হচ্ছে। ঢাকা ইজ এ বিগ সিটি, তাহলে এটার বাংলাটা কি হবে? ঢাকা একটা বড় শহর। ঢাকা একটি বড় শহর। এখন এই এখানে এটা কোন পার্সিপিয়াস? আমরা জানি কি এ এন্ড দা, এই তিনটা হচ্ছে কি আর্টিকেলস, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে এটা কি বলতে পারি? সাধারণত অ্যাডজেক্টিভ গুলো কি আর্টিকেল গুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সুতরাং তুমি চাইলে এটা এখানে আর্টিকেল লিখতে পারো, আর্টিকেল, আর যেহেতু এখানে পার্সিপিয়াসের নাম বলতে বলেছে সেই হিসেবে তুমি এটাকে অ্যাডজেক্টিভ লিখতে পারো, দুটাই কারেক্ট। পভার্টি ইজ এ কার্স, দারিদ্রতা একটি অভিশাপ। তাহলে এখানে আগে বাংলাটা লিখে ফেলি, দারিদ্রতা একটি অভিশাপ। এখানে পভার্টি সাবজেক্ট, সুতরাং এখানে একটা অবস্থার নামের কথা বলা হচ্ছে, একটা আপনার নাম পভার্টি, যে দারিদ্রতা একটা অভিশাপ, তাহলে অভিশাপের একটা নাম হচ্ছে কি দারিদ্রতা। সুতরাং এখানে কি হবে? এটা হবে নাম। এরপরে কি? মিনা ইজ মেরিটোরিয়াস। মিনা কি? মেরিটোরিয়াস মানে মেধাবী, তাহলে মিনা মেধাবী, মেধাবী। তাহলে মেরিটোরিয়াস এখানে কোন পার্সিপিয়াস? এখানে মেরিটোরিয়াস কার গুণের কথা বলা হচ্ছে? মিনার একটা গুণের কথা বলা হচ্ছে। যেহেতু দোষ, গুণ, অবস্থার সংখ্যা বোঝালে অ্যাডজেক্টিভ হয়, সুতরাং এখানে এটা অ্যাডজেক্টিভ। এরপরে কি? দে ডিড নাথিং ইয়েস্টারডে, তারা গতকাল কিছুই করেনি। তাহলে তারা গতকাল কিছুই করেনি, তাহলে এখানে ডিডটা কি বোঝাচ্ছে? তারা কিছুই করেনি, তাহলে করাকে বোঝাচ্ছে, তাহলে কোন একটা কাজের নাম, কাজ বোঝাচ্ছে। সুতরাং এটা কি হবে? এটা হলে ভার্ব। ওকে, আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে ইয়েস্টারডে, গতকাল। তাহলে এখানে সময় বোঝাচ্ছে, গতকাল কিছু করে, তাহলে যেটা ভার্ব কখন কোথায় কাজটা করে সেটা বলে দেয়, সেটা কোন পার্সিপিয়াস? সেটা হচ্ছে অ্যাডভার্ব। কোন গড আর আন্ডা, এখানে বাংলাটা কি হবে? এখানে বাংলাটা হবে হে প্রভু, হে প্রভু আমি অসহায় বা আমি নিরুপায়। ঠিক আছে, তাহলে এখানে দেখো ও এর উপর আন্ডারলাইন করা হয়েছে। ওটা হচ্ছে কি? একটা আকস্মিক ভাবে এখানে এক্সক্লামেশন মার্ক দেওয়া হয়েছে, একটা আকস্মিক চিহ্ন দেওয়া হচ্ছে। সুতরাং এটা কি হবে? আকস্মিক ভাবে এটা মনে হচ্ছে ও গড, এটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন, INTERJECTION, ইন্টারজেকশন, আকস্মিক কোন একটা আকস্মিক ভাব প্রকাশক শব্দ। ও বিথি ইজ মাই ইয়াঙ্গার সিস্টার, তাহলে এখানে কি হবে? বিথি আমার ছোট বোন, বিথি আমার ছোট বোন। এখানে মাইটা কোন পার্সিপিয়াস? আমার ছোট বোন বোঝাচ্ছে, আমরা জানি কি যেগুলো নাউনের পরিবর্তে বসে, আমার নামের পরিবর্তে, তাহলে সেগুলো কি? সেগুলো হচ্ছে প্রোনাউন। এখানে তুমি দিতে পারো প্রোনাউন, প্রোনাউন দিতে পারো। আবার আরেক ক্ষেত্রে এখানে এটা কিন্তু প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। কেন? এই যে দেখো ইওর সিস্টার,
ইয়াঙ্গার সিস্টার। ইয়াঙ্গার সিস্টার বলতে আমার ছোট বোনকে বোঝাচ্ছে। এটা কি বুঝছে? নাম বোঝায় ছোট বোন। সুতরাং কমন নেম আর কি, কমন নেমের পরিবর্তে এখানে কমন নেমের পূর্বে বসে সেই নাউনকে ভেরিফাই করছে বা বিশেষিত করছে, আর সে কারণে এটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এটাকে অ্যাডজেক্টিভও বলা যায়, অ্যাডজেক্টিভও বলা যায়। এখন সেন্টেন্সের কোথায় বসছে দেখো, নাউন সিস্টারের আগে বসছে, আর সে কারণে এটা অ্যাডজেক্টিভ, এটাও বলা যায়। দে আর গোয়িং টু স্কুল, এটা কি হবে? তারা স্কুলে যাচ্ছে, তারা স্কুলে যাচ্ছে। তাহলে দে, দে এটা কোন পার্সন স্পিচ? তারা তাদের নামের পরিবর্তে বসেছে। সুতরাং নামের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করা হয় তাদেরকে কি বলে? অফকোর্স প্রোনাউন। আর এরপরে কি আছে? এরপর আছে টু। টুটা কি? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যেটা সেন্টেন্সের বা বাক্য অন্যান্য শব্দের সাথে সমন্বয় করে, সেটা কি? সেটা হচ্ছে প্রিপোজিশন। এটা হলো প্রিপোজিশন। ওকে, এরপর দেখো টিনা এন্ড মিনা আর সিস্টার্স। এন্ড দিয়ে দেখো টিনা এবং মিনাকে সংযোগ করা হয়েছে কি দিয়ে? এন্ড দিয়ে। তো যেসব শব্দ সংযোগের কাজ করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় কনজাংশন। কনজাংশন। তারপরে এখানে কি হবে? এখানে হবে টিনা এবং মিনা বোন, তারা দুই বোন। টিনা এবং মিনা বোন। তাহলে এখানে 10টা ছিল, 10টা আমাদের হয়ে গেল। মাত্র 10টা, এটা জাস্ট প্রাইমারি পর্যায়ে একটু ভেরিফাই করার জন্য। এরপর আমরা বড় বড় সেন্টেন্সের মধ্যে হয়তো করবো যে কিভাবে পার্সন সেন্টেন্স থেকে কোনটা কোন পার্সন স্পিচ কিভাবে বের করতে হবে। এর সাথে তাহলে কি শিখা হলো? আমাদের গ্রামারের একটা অংশ শিখা হলো, আর ট্রান্সলেশন বা স্পোকেন ইংলিশের একটা অংশ শিখা হলো। এবার নেক্সট এখানে দেখো, এই জিনিসগুলো করার মাধ্যমে যে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইংলিশ, নিচের এই বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করা। তাহলে এখান থেকে আমরা শিখবো কি কিভাবে স্পোকেন ইংলিশ বলতে হয়, অর্থাৎ বাংলা মনোভাবটা কিভাবে ইংরেজিতে বলতে হয়। এখান থেকে আমরা স্পোকেন ইংলিশের আরেকটা অংশ শিখতে পারবো বা তোমরা শিখতে পারবে। দেখো এটা কি হবে? সমুদ্রের জল নীল। তাহলে কি হবে? সমুদ্রের জল নীল। The water of sea is blue. The water of sea is blue. সমুদ্রের জল নীল। এটা তোমরা চাইলে ভেরিফাই করার জন্য আগে আনসার গুলো লিখে নিতে পারো, তারপরে আমার সাথে ম্যাচ করতে পারো যে তোমাদের কতটুকু শুদ্ধ হয়েছে। আশা করছি পুরোটা শুদ্ধ হবে, কারণ এগুলো সব ইজি সেন্টেন্স। অর্থাৎ প্রথম দিক থেকে নিজেদের মধ্যে একটু উৎসাহ আনার জন্য বা আগ্রহ আনার জন্য ইংরেজি শেখার ক্ষেত্রে এই ধরনের ছোট ছোট সেন্টেন্স শেখানো বা শেখা। তাহলে হবে কি, এই অল্প অল্প পাত্রে অর্থাৎ তুমি ছোট ছোট ট্রান্সলেশন গুলো যখন করতে পারবে, তখন তোমার মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে আরেকটু বড় করে পারার জন্য। এরপরে আরেকটু বড় করে, এরপরে আরো বড় বড় সেন্টেন্স গুলো করাটা তোমার অভ্যাস হয়ে যাবে, আর তখন স্পোকেন ইংলিশটা তোমার আয়ত্তে চলে আসবে। জলের কোনো রং নেই, তাহলে দা ওয়াটার দিতে পারো। ওয়াটার হ্যাজ নো কালার, অর্থাৎ জলের কোনো রং নেই। তারপর কক্সবাজার একটি ছোট শহর, বলে কক্সবাজার, CUX কক্সাস বাজার। কক্সবাজার is a small town. তারপর কি, এর প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। তাহলে দা সিনারি, SCENERY, সিনারি
of it is very beautiful. Beautiful. আমার বয়স 5 বছর। তাহলে I am 5 years old. আমার বয়স 5 বছর। তারপর কি? মা আমাকে শিক্ষাদান করেন। Mother teaches me. এখানে যদি বলে যে মা আমাকে শেখান, তাও হবে মাদার টিচেস মি। মা আমাকে শিক্ষাদান করেন, তাও হলো কি মাদার টিচেস মি। শিশু প্রথম স্কুল হলো গৃহ। তাহলে the first school of a child is house. The first school of a child is house. আমাদের গ্রামখানি খুবই সুন্দর। তাহলে our village is very beautiful. আমাদের গ্রামখানি খুবই সুন্দর। Our village is very beautiful. আমাদের গ্রামের নাম মধুমতি। তাহলে কি হবে? The name of our village is মধুমতি। মধু ক্যাপিটাল লেটার হবে, নাম সাধারণত প্রপার নাম ক্যাপিটাল লেটার হয়। MODHUMATI মধুমতি করে দিতে পারে। প্রত্যেক বাড়িতে ফুলের গাছ আছে। তাহলে there is flowers plant in every house. তারপর এখানে অনেক শিক্ষিত লোক বাস করেন। তাহলে many educated people live here. এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী। তাহলে a river flows beside the village. beside এই গ্রামে বলছে যখন, তাহলে the village এর আগে আবার this village দিতে পারো। this village এর নাম সুরমা। তাহলে its name is সুরমা। SURMA সুরমা। নদীর পানি খুব পরিষ্কার। তাহলে কি হবে? the water of এই নদীর পানি ধরো, তাহলে of this river is very clean. The water of this river is very clean. নদীতে অনেক মাছ আছে। তাহলে there preparatory subject, there are many fishes in the river. আমাদের গ্রামে একটি স্কুল আছে। There is a village in our there is a school
CHOOL. There is a school in our village. আমি এই সেই স্কুলে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি। তাহলে I studied, STUDIED, I studied in this school from class 1 to class 10. স্কুলের শিক্ষকেরা উচ্চ শিক্ষিত। সরি, তাহলে the teacher, the teachers of the school is highly educated. তারা শিক্ষার্থীর খুব যত্ন নেন। They take very care of the students. Okay? আমাদের জেলায় এই স্কুলটি নাম করা। তাহলে কি হবে? The school is very famous in our district. আমাদের জেলায় স্কুলটি খুব নাম করা। The school is very famous in our district. Finished. তাহলে দেখো, এভাবে অল্প অল্প করে যদি তোমরা প্র্যাকটিস করো রেগুলারলি, তাহলে খুব তাড়াতাড়ি স্পোকেন ইংলিশটা তোমাদের শেখা হয়ে যাবে। অর্থাৎ শুধু এক ধরনের না শিখে বিভিন্ন ধরনের ইংলিশ তোমাকে শিখতে হবে অল্প অল্প করে। So, thank you very much for watching the video.